পৃষ্ঠা 97 আড্ডা। তাৎপর্য ব্যাখ্যা চলছে। তাই যখন কোনো ... বলে কায়রোর তামাকের সুগন্ধ জগৎ বিখ্যাত, কোনো দক্ষ তামাক কদরদারের তদারকিতে কায়রোর কাফেতে যদি তামাক সাজা হয় এবং সেই কদরদার তামাকের নীল ধোঁয়া নাকের ভেতর দিয়ে ছাড়েন, আর তার সঙ্গে নীল নদের মৃদুমন্দ ঠান্ডা হাওয়া সেই ধোঁয়ায় মিশে যায়, সেই গন্ধ কাফের সর্বত্র ছড়িয়ে পড়ে। সেই গন্ধে রাস্তার লোক পর্যন্ত থমকে দাঁড়াতে বাধ্য হয়। যে নেশাগ্রস্ত সিগারেট খোর, যে মাঝে মধ্যে সিগারেট খায়, সকলেই পৃষ্ঠা 98 বুকের ওপর হাত রেখে আকাশের দিকে তাকিয়ে ঈশ্বরকে ধন্যবাদ জানায় এই সুগন্ধের জন্যে। আমি কলির পরশুরামের স্মরণে ... ডাঙর দুশ্মন। কায়রোর কাফের আড্ডায় কখনো কখনো আলোচনার বিষয় হয়ে ওঠে কোন দেশের রমণী সব থেকে সুন্দরী। যেহেতু লেখকের দেশে বিদেশে ঘোরার অভিজ্ঞতা আছে, তাই তিনি নিজেকে এই আলোচনায় উপযুক্ত ভাবেন, কিন্তু উত্তর দিতে বিশেষ আগ্রহ দেখান না। পরশুরাম জন্মসূত্রে ব্রাহ্মণ ছিলেন, কিন্তু তিনি ক্ষত্রিয় ধর্ম গ্রহণ করেছিলেন। সেই ভঙ্গিতেই লেখক প্রশ্নের উত্তর এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন, কারণ যারা দেশে বিদেশে ঘোরেনি তাদের সঙ্গে এ ধরনের আলোচনা কখনোই সার্থক হয় না, বরং নিজের কথাগুলো বক্তৃতার মতো হয়ে যায়, যে বক্তৃতা আড্ডার মেজাজকে নষ্ট করে। সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন টাইপ 1। প্রশ্নমান 2। 1। তফাৎ মাত্র এইটুকু যে কিসের কথা বলা হয়েছে? উত্তর: পাল্লা, মদার, হিলসা দেশভেদে নামের ভিন্নতা থাকলেও আসলে তারা একটাই মাছ, ইলিশ। পার্থক্য শুধু রান্নার। বাঙালি যেভাবে সর্ষে বাটা আর ফালি করা কাঁচা লঙ্কা দিয়ে ইলিশ রান্না করে, তা অন্য কেউ পারে না। এই পার্থক্যের কথাই বলা হয়েছে। প্রশ্ন 2। অর্থাৎ আড্ডা বহু দেশেই আছে, এ বিষয়ে প্রাবন্ধিকের দৃষ্টিভঙ্গি কি? উত্তর: বাঙালি আড্ডা প্রিয় এবং বাঙালি মনে করে যে আড্ডায় তার একক অধিকার। প্রাবন্ধিক সৈয়দ মুজতবা আলী দেখিয়েছেন যে আড্ডা সকলে করতে পারে না। তবে এই প্রসঙ্গেই তিনি আরও ইঙ্গিত দিয়েছেন যে অন্য দেশের মানুষরা আবার বাঙালির রান্নার মতোই বাঙালির আড্ডা নিয়েও বিরূপ মনোভাব পোষণ করতে পারে। 3। তাতে করে আড্ডার নিরপেক্ষতা কিংবা বলুন গণতন্ত্র লোপ পায়। এই মন্তব্যের কারণ কি? উত্তর: কায়রোর মানুষেরা কখনোই কারোর বাড়িতে আড্ডা দিতে পছন্দ করে না। এক্ষেত্রে গৃহকর্তা যেহেতু অতিথি আপ্যায়ন করেন, সে কারণে তাকে সবাই তোয়াজ করে, তয়কার অন্তস্থ অয়াকার বর্গীয় চ। ফলে আড্ডার নিরপেক্ষতা এবং গণতন্ত্র রক্ষিত হয় না। 4। ওই বস্তুটির প্রতি আমার মারাত্মক দুর্বলতা আছে। কিসের প্রতি প্রাবন্ধিক নিজের দুর্বলতার কথা বলেছেন? এই প্রসঙ্গে তিনি আর কি বলেছেন? উত্তর: উল্লেখিত অংশে ইলিশ মাছের প্রতি প্রাবন্ধিক নিজের দুর্বলতার কথা বলেছেন। প্যারা: প্রাবন্ধিক বলেছেন যে বেহেশতের বর্ণনাতে ইলিশের উল্লেখ নেই বলে 5 ওয়াক্ত নামাজ পড়ে সেখানে যাওয়ার বিন্দুমাত্র বাসনা তার নেই। 5। অকারণে অকালে আড্ডার গলায় ছুরি চালাতে পারেন না। মন্তব্যটির প্রসঙ্গ আলোচনা করো। উত্তর: আড্ডাবাজ মিশরীয়রা কারোর বাড়ির পরিবর্তে কাফেতে আড্ডা দেওয়া পছন্দ করত। তার অন্যতম কারণ এখানে আয়োজকের বাড়ির গিন্নি কখনো স্পষ্টভাবে, কখনো আভাসে ইঙ্গিতে আড্ডার সদস্যরা দীর্ঘ সময় পরেও কেন বাড়ি যাচ্ছে না তা নিয়ে বিরক্তি প্রকাশ করতে পারে না। এই প্রসঙ্গে মন্তব্যটি করা হয়েছে। প্রশ্ন 6। যেন পুরীর মন্দিরের উল্লেখের পরিপ্রেক্ষিত কি ছিল? উত্তর:
মিশরের কায়রো শহরের লোকেরা কোনো বাড়িতে আড্ডা দেওয়া পছন্দ করে না, কারণ সেখানে অভ্যর্থনাকারী হিসেবে গৃহকর্তা বাড়তি খাতির পান। পরিবর্তে তাদের পছন্দ কাফে, কারণ এখানকার আড্ডায় কেউ কাউকে ক্ষয়ের খাঁ, খ অন্তস্থ অয়কার বয়শূন্য র, ক্ষয়চন্দ্রবিন্দু আকার, ক্ষয়ের খাঁ বানাতে পারে না। অনেকটা পুরীর মন্দিরের মতো, যেখানে জাতপাতের বৈষম্য নেই, সকলেই ভ্রাতৃপ্রতিম। 7. এবং সবচেয়ে বড় কথা, এই কথাটি কি ছিল? উত্তর: কাফেতে আড্ডা দেওয়ার সুবিধার কথা বলতে গিয়ে প্রাবন্ধিক উল্লেখ করেছেন যে কোনো কাফের আড্ডায় বাড়ির গিন্নি আড্ডাবাজরা কেন বাড়ি ফিরে যাচ্ছে না সে কথা কখনো সরাসরি, কখনো আভাসে ইঙ্গিতে জানিয়ে অকারণে অকালে আড্ডার গলায় ছুরি চালাতে পারেন না। 8. ... দুদিনেই অভ্যাস হয়ে যায়। কিসের কথা বলা হয়েছে লেখো। উত্তর: কায়রোর কাফে দ্য নীলে কফির দাম পাত্র প্রতি মাত্র 6 পয়সা। রাবড়ির মতো ঘন কফি, কিন্তু কালো কফি। এই প্রসঙ্গেই লেখক বলেছেন যে ঘাবড়ানোর কিছু নেই, অল্প দিনের মধ্যেই বিষয়টা অভ্যাস হয়ে যায়। 9. তাতে করে কাফের গণতন্ত্র ক্ষুণ্ণ হতো না। কোন বিষয়ের দিকে এখানে ইঙ্গিত করা হয়েছে? উত্তর: কায়রোতে কাফে দ্য নীলের আড্ডায় ছিল মার্কোস নামের এক গ্রিক। ব্যবসায় লাভ হয়েছে বলে সে কফি খাইয়ে দিত, কিন্তু এটা তার আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা নয়, কারণ আড্ডার তর্ক বিবাদ থেকে নিজেকে সম্পূর্ণ আলাদা করে রাখত সে। ফলে তার দেওয়া কফি খেলে গণতন্ত্র ক্ষুণ্ণ হতো না। 10. এক থাবড়ায় ঝেড়ে ফেললেন আমার অঙ্গ থেকে। লেখক যে প্রসঙ্গে কথা বলেছেন তা নিজের ভাষায় লেখো। উত্তর: কায়রোর কাফের আড্ডার অন্যতম সদস্য জুর্নো লেখকের আরবি ভাষা জ্ঞানের প্রশংসা করেন। এর ফলে বিদেশি হিসেবে যে সংকোচ লেখকের মনের মধ্যে ছিল তা যেন দূর হয়ে যায়। এক মুহূর্তে তার সমস্ত প্রবাস লাঞ্ছনার অবসান হয়। পৃষ্ঠা 99। প্রশ্ন 11। দুম করে রমজান বে বললে কি বলেছিলেন? উত্তর: কায়রোতে কাফে দ্য নীলের আড্ডায় অন্যতম সদস্য রমজান বে লেখককে বলেছিলেন যে তার মামা আগের বছর হজ করতে গিয়েছিলেন। সেখানে কয়েকজন ভারতীয় সঙ্গে তার আলাপ হয়। তারা বেঙ্গালা বা বাঙিলা নামে কোনো এক প্রদেশের। তারা 5 ওয়াক্ত নামাজ পড়ত আর বাকি সময় দিনরাত একটা চায়ের দোকানে বসে আড্ডা দিত। 12। তবে হ্যাঁ, চিলিমটা দেখে ভক্তি হলো। এই ভক্তির কারণ কি ছিল? উত্তর: কায়রোর কাফেতে হুঁকো দেখে লেখকের ভক্তি হয়নি, কিন্তু চিলিম তার মনোযোগ আকর্ষণ করে নেয়, কারণ সেটা চেহারা ছিল বেশ বড়। 1 পোয়া তামাক হেসে খেলে তার ভেতরে রাখা যেত। 13। আর চাই কি? প্রাবন্ধিক কেন এই উচ্ছ্বাস প্রকাশ করেছেন তা নিজের ভাষায় লেখো। উত্তর: কায়রো শহরের মানুষরা কাফেতে আড্ডা দিতে পছন্দ করে, তার কারণ সেখানে গৃহকর্তার গিন্নির তরফ থেকে দীর্ঘমেয়াদে চলা আড্ডা নিয়ে অসন্তোষ প্রকাশের কোনো সুযোগ নেই। ঘন্টার পর ঘন্টা খাওয়া দাওয়া করতে করতে জমজমাট আড্ডা, বাড়ি ফেরার তাগিদ নেই, গৃহিণীদেরও উপস্থিত হওয়ার সম্ভাবনা নেই। এই অনুকূল পরিবেশের কারণেই প্রাবন্ধিক উচ্ছ্বাস প্রকাশ করেছেন। 14। কায়রোবাসীদের সঙ্গে আড্ডার সম্পর্ক নিয়ে লেখক কি জানিয়েছেন? উত্তর: প্রাবন্ধিক সৈয়দ মুজতবা আলীর মতে 90% জন কায়রোর অধিবাসী আড্ডা দিতে পছন্দ করেন এবং তার 10 আনা পরিমাণ, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠই অর্ধেক জীবন কাটিয়ে দেয় কাফেতে বসে আড্ডা দিয়ে। 15। আমাদের আড্ডাবস্তু কোথায় লেখকদের আড্ডার জায়গা ছিল? এখানকার কি বর্ণনা লেখক দিয়েছেন? 1+1। উত্তর: প্রাবন্ধিক সৈয়দ মুজতবা আলী জানিয়েছেন
যে কায়রো শহরে তাঁদের আড্ডা বসত কাফে দ্য নীল বা নীলনদ কাফেতে। প্যারাগ্রাফ। সেখানে কফির দাম ছিল পাত্র পিছু 6 পয়সা এবং তা ছিল রাবড়ির মতো ঘন, কিন্তু তাতে দুধের কোনো ব্যাপার ছিল না। সকলেই কালো কফি খেত এবং যাদের অভ্যাস ছিল না তারাও অল্প দিনে অভ্যস্ত হয়ে যেত। প্রশ্ন 16। সোজা বাংলায় বলে যাতে উঠে গেলুম। কোন ঘটনার পরিপ্রেক্ষিতে লেখক একথা বলেছিলেন তা নিজের ভাষায় লেখো। উত্তর। কাফে দ্য নীলে নিয়মিত যাতায়াত করতে করতেই এক কোণায় প্রাবন্ধিক লক্ষ্য করেছিলেন বেশ কিছু আড্ডাবাজদের। লেখক যখন তাদের বোঝার চেষ্টা করছিলেন তারাও সেই সময়ে লেখকের দিকে তাকিয়েছিল। এক ব্রহ্ম মুহূর্তে উভয় পক্ষের মধ্যে এই দৃষ্টি বিনিময় আড্ডাবাজদের মধ্যে লেখকের গ্রহণযোগ্যতাকে সুনিশ্চিত করেছিল, আর লেখক কৌতুক করে বলেছেন যে তার ফলে তিনি যাতে উঠে গিয়েছিলেন। প্রশ্ন 17। খাস আরবি বলেন আপনি? কে কাকে কথা বলেছিল? যাকে উদ্দেশ্য করে কথা বলা, তার মধ্যে এর কি প্রতিক্রিয়া হয়েছিল? 1+1। উত্তর। কাফে দ্য নীলের আড্ডার অন্যতম সদস্য জাতিতে ফরাসি এবং স্বভাবে কবি জূর্ণ প্রাবন্ধিক সৈয়দ মুজতাবা আলীকে উদ্দেশ্য করে মন্তব্যটি করেছে। প্যারা। এই প্রশংসা শুনে লেখক আল্লাহকে স্মরণ করে বলেছিলেন যে 13 দিনের আরবি জ্ঞানকে যারা চমৎকার বলে তারা নিশ্চিতভাবেই খানদানি মানুষ। প্রশ্ন 18। এদের সাহায্য ছাড়া মিশর তথা দুনিয়ার বাদবাকি সরকারগুলো চলছে কি করে? মন্তব্যটির প্রেক্ষাপট উল্লেখ করো। উত্তর। কায়রোতে লেখকের বাড়ির পাশে ছিল সেমিরামিস কাফে। সেখানে আড্ডার সদস্যরা সকলেই ছিলেন সবজান্তা এবং মিশর ও দুনিয়ার সব গোপন ও পরম খবর তাদের কাছে থাকত, যা দেখে বাড়ি ফেরার সময় লেখক ভাবতে থাকতেন যে এদের সাহায্য ছাড়া পৃথিবী চলছে কিভাবে। প্রশ্ন 19। তারই নাম ইজিপশিয়ান সিগারেট। এর কি পরিচয় প্রাবন্ধিক দিয়েছেন লেখো। উত্তর। পৃথিবীখ্যাত গ্রিক তামাক তুরস্কের মাধ্যমে মিশরে পৌঁছাত, কারণ তুর্কি তখন গ্রিসের উপর আধিপত্য কায়েম করেছিল এবং মিশরও ছিল তুর্কির কবজায়। মিশরে আসার পরে গ্রিক তামাকের নাম হয় ইজিপশিয়ান তামাক। এই তামাকের সঙ্গে মিশরের খাঁটি সুগন্ধি মিশিয়ে দক্ষ কারিগররা তৈরি করতেন ইজিপশিয়ান সিগারেট। প্রশ্ন 20। পাছে তামাকের গন্ধ এবং কিঞ্চিত স্বাদও নষ্ট হয়ে যায়। যে প্রসঙ্গে লেখক একথা বলেছেন তা নিজের ভাষায় লেখো। উত্তর। ইজিপশিয়ান সিগারেটের সুগন্ধকে রক্ষা করা ছিল খুব কঠিন বিষয়। মালবাহী জাহাজে মাল বোঝাই করা যে আধিকারিকের কাজ ছিল, তিনিও জানতেন যে জাহাজে কাঁচা তামাক বোঝাই করা থাকলে গন্ধওয়ালা অন্য কোনো জিনিস নেওয়া যাবে না। তামাকের গন্ধ ও স্বাদ বজায় রাখার এই প্রচেষ্টার কথা বলতে গিয়েই লেখক উল্লিখিত মন্তব্যটি করেছেন। প্রশ্ন 21। তার পিছনে রয়েছে গূঢ়তর রহস্যাবৃত ইন্দ্রজাল। যে বিষয়ে লেখক একথা বলেছেন তা আলোচনা করো। উত্তর। ইজিপশিয়ান সিগারেট তার সুগন্ধের জন্য পৃথিবী বিখ্যাত। তামাকের স্বাদ নষ্ট না করে সিগারেটকে খুশবুতে মজিয়ে তোলা অতীব কঠিন কর্ম। সে বিষয়ে বলতে গিয়েই লেখক উল্লিখিত মন্তব্যটি করেছেন। প্রশ্ন 22। মিশরীয়রাই একদিন সে কায়দা ভুলে মেরে দিয়েছিল। কিসের কথা বলা হয়েছে লেখো। উত্তর। কোন কৌশলে কিংবা কি উপকরণের সাহায্যে মিশরীয়রা তাদের মমিগুলোকে পচনের হাত থেকে রক্ষা করেছিল। পৃষ্ঠা 100। একদিন মিশরীয়রা নিজেরাই সে কায়দা ভুলে গিয়েছে বলে লেখক মন্তব্য করেছেন। প্রশ্ন 23। ছোকরা এসে আপনাকে সেলাম ঠুকবে। এই সেলাম ঠোকার কারণ কি ছিল? এই পরিপ্রেক্ষিতে লেখকের প্রতিক্রিয়াই বা কী ছিল? উত্তর।
লেখককে এই সেলাম ঠোকা বুট পালিশ করানোর জন্য। প্যারা, লেখক সেই বুট পালিশ ছোকরাকে যেহেতু চিনতেন, তিনি তাকে বলেছিলেন যা যা, যার অর্থ আচ্ছা পালিশ কর। প্রশ্ন 24, ভ্যাগাবন্ড হিসাবে আমার ঈষৎ বদনাম আছে, এই কারণে লেখককে কোন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল? উত্তর, দেশে বিদেশে ভ্রমণের বিপুল অভিজ্ঞতা থাকার কারণে ভ্যাগাবন্ড ভয়জাফলা আকার গয়াকার ব মধ্যে নয়ডয় বা ভবঘুরে হিসেবে লেখকের কিছুটা পরিচিতি হয়ে গিয়েছিল। সেই কারণে তাকে কেউ কেউ প্রশ্ন করতেন কোন দেশের রান্না সব থেকে ভালো, কেউ প্রশ্ন করতেন তুলনামূলক কাব্যচর্চার জন্য কোন বিশ্ববিদ্যালয় উপযুক্ত, আর যে প্রশ্নটি সব থেকে বেশি আসত তা হলো কোন দেশের রমণীরা সব থেকে সুন্দরী হয়। প্রশ্ন 25, আমার শীতকাল হলে তো পোয়া 12। কেন লেখক একথা বলেছেন? উত্তর, শীতকালে কায়রো শহর একটি মনোরম স্থান। কায়রোতে বছরে অতি সামান্য বৃষ্টি হয়। সাহারার শুকনো হাওয়া নাকি যক্ষা রোগও সারিয়ে দেয়। পিরামিডের বাইরে বসে ফুর্তির ক্ষেত্রে কায়রো লাগামহীন। মসজিদ থেকে কবর পর্যন্ত কায়রো শহর সুন্দর। শীতকালে সেখানে না গরম না ঠান্ডা আবহাওয়া, সেই কারণে কায়রো শীতকালে ট্যুরিস্টদের ভূস্বর্গ। প্রশ্ন 26, তদুপরি মার্কিন লক্ষপতিরা আসেন নানা ধান্দায়, তাদের এই আসার ফলে কোন ঘটনা ঘটে? উত্তর, মার্কিন ধনকুবেরদের কায়রোতে আসার ফলে তাদের সন্ধানে আসেন গোটা পৃথিবীর ডাকসাইটে সুন্দরীরা। সেই সুন্দরীদের সন্ধানে এখানে আসেন হলিউডের পরিচালকরা এবং তারা সঙ্গে নিয়ে আসেন আরও অনেক সুন্দরীকে। প্রশ্ন 27, কারণ আপনি এখানে আসেন কালে ভদ্রে, কোন ঘটনার কথা বলা হয়েছে? উত্তর, আড্ডার শহর কায়রোতে নীলনদের ধারে কোনো এক কাফেতে ঠিক মাসে একদিন কিংবা দুদিন যান শহর থেকে মাইল 3 দূরের সেই কাফেতে গেলে তারা তাকে দুহাত তুলে অভ্যর্থনা করে, কারণ কালে ভদ্রে সেখানে তার সাক্ষাৎ পাওয়া যায়। প্রশ্ন 28, কিন্তু তাতে করে কোনো ফায়দা উতরায় না। মন্তব্যটির প্রসঙ্গ আলোচনা করো। উত্তর, নীলনদের ধারে যে কাফেতে লেখক মাসে একদিন বা দুদিন যেতেন, সেখানে তাকে শুধু সাদর অভ্যর্থনাই করা হতো না, বিভিন্ন বিষয়ে তার মতামত চাওয়া হতো। গান্ধীর দেশের লোক হওয়ায় লেখক বারবার গান্ধীর সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগের কথা অস্বীকার করলেও তার বিবেচনার উপরে সকলেই ভরসা রাখতেন। সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন টাইপ 2, প্রশ্নমান 3। প্রশ্ন 1, আমার তাতে আনন্দই হলো, এই আনন্দের কারণ কি ছিল? উত্তর, বাঙালির চরিত্রের সঙ্গে আড্ডার গভীর যোগ। এই কারণে আড্ডা নিয়ে বাংলায় অনেক ভালো লেখাও হয়েছে, যা আড্ডাপ্রিয় সৈয়দ মুজতবা আলীকে যথেষ্ট খুশি করেছে। কিন্তু ইংরেজিতে আড্ডা নিয়ে লেখা দেখে তিনি চমৎকৃত হয়েছেন এবং কৌতুক করে বলেছেন চণ্ডীমণ্ডপের ভস্চাজ ভ তালবস্য চয়াকার অন্তস্থ জ এবং জমিদার হাবেলির মৌলবী যেন হঠাৎ কোটপাতলুন কামিজ পরে গটগট করে স্টেটসম্যান অফিসে ঢুকলেন। কায়রোর ইংরেজি সংস্কৃতির দুনিয়ায় এই অনুপ্রবেশেই লেখক অত্যন্ত আনন্দিত হয়েছেন। প্রশ্ন 2, কথাটা ঠিকও ভুলও? কোন কথা? কেন প্রাবন্ধিক একথা বলেছেন? উত্তর, বাঙালি আড্ডাবাজরা দাবি করেন যে বাংলার বাইরে নাকি আড্ডার চল নেই। এই কথা প্রসঙ্গে প্রাবন্ধিক উল্লিখিত মন্তব্যটি করেছেন। প্যারা, প্রাবন্ধিক মন্তব্য করেছেন যে একই মাছ বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে প্রচলিত। সিন্ধু নদে যে মাছ ধরা পড়ে তার নাম পাল্লা, আবার নর্মদা স্রোতে ভরোচ শহরে যে মাছ ধরা পড়ে তার নাম মদার।
গঙ্গা পদ্মা থেকে ধরা যে মাছ বাঙালিকে আকুল করে তোলে তার নাম ইলিশ, সেটাই আবার হিন্দি বলয়ে পৌঁছে হয়ে যায় হিলসা। একই মাছ, কিন্তু দেশভেদে তার নাম আলাদা, রান্নার প্রকরণও আলাদা। বাঙালির মতো রসসিক্ত রান্নার দক্ষতা অবশ্যই তাদের ছিল না। একই কথা প্রযোজ্য আড্ডা সম্পর্কেও। আড্ডা বহু দেশে থাকলেও বাঙালিদের মতো তরিবৎ করে রসিয়ে রসিয়ে আড্ডার মজা নিতে অন্যরা জানে না। প্রশ্ন ৩, অপি চ ভুললে চলবে না, লেখক কি না ভোলার কথা বলেছেন? প্রসঙ্গটি উল্লেখের কারণ কি? উত্তর, প্রাবন্ধিক সৈয়দ মুজতবা আলী বলেছেন যে বাঙালি তার ইলিশের ব্যঞ্জন নিয়ে অহংকার করতে পারে, কিন্তু সিন্ধিরা সেই সর্ষে ইলিশ খেয়ে নাক সিটকান। তাঁদের মনে হয় যে বাঙালিরা একটা ভালো জিনিসকে নষ্ট করে দিয়েছে। আবার ভারতের মানুষেরা সিন্ধিদের রান্না খেয়ে কান্নাকাটি শুরু করে। প্যারা, প্রাবন্ধিক প্রসঙ্গটি উল্লেখ করেছেন একথা বোঝাতে যে রান্নার মতোই আড্ডা নিয়েও দেশভেদে মানুষের চিন্তার পার্থক্য থাকবে এবং প্রত্যেকেই নিজের আড্ডাকে শ্রেষ্ঠ বলে মনে করবে। প্রশ্ন ৪, একমাত্র তাঁরাই নাকি আড্ডা দিতে জানেন? কারা এই দাবি করেন? তাদের আড্ডার বিশেষত্ব কি? উত্তর, মিশরের কায়রো শহরের যারা আড্ডাবাজ তারা দাবি করেন যে তাঁরাই যথার্থ আড্ডা দিতে জানেন। পৃষ্ঠা ১০১, প্যারাগ্রাফ। কায়রোর আড্ডার বিশেষত্ব হলো তাঁদের আড্ডা কখনোই কারোর বাড়িতে বসে না, কারণ এখানকার আড্ডাবাজরা মনে করেন যে এতে আড্ডার নিরপেক্ষতা কিংবা গণতন্ত্র লোপ পাবে। কারণ যার বাড়িতে আড্ডা বসে তিনি সকলকে আপ্যায়ন করেন, তাই সকলেই তাকে একটু বেশি তোয়াজ করে। সেই কারণে মিশরীয়রা আড্ডার উপযুক্ত জায়গা হিসেবে কাফেকেই পছন্দ করে। প্রশ্ন ৫, হরেক জাতের চিড়িয়া সে আড্ডায় হর বকত মওজুদ থাকত। কোন আড্ডার কথা বলা হয়েছে? হরেক জাতের চিড়িয়া বলতে লেখক কি বুঝিয়েছেন তা আলোচনা করো। উত্তর, কায়রো শহরে লেখকরা কাফেদা নীল নামে যে কাফেতে আড্ডা দিতেন, এখানে সেই আড্ডার কথা বলা হয়েছে। প্যারা, কাফেদা নীলের আড্ডায় বহু বিচিত্র মানুষের সমাবেশ ঘটত। যেমন রমজান বে আর সাজ্জাদ একেন্দি নামে দুজন ছিলেন খাঁটি মিশরীয় মুসলমান। ওয়াহহাব আতিয়া ছিলেন খ্রিস্টান মিশরীয়, জুর্নো ছিলেন ফরাসি, আর মার্কোজ ছিলেন জাতিতে গ্রিক এবং ২৫০০ বছর ধরে মিশরের অধিবাসী। এই আড্ডাতেই বাংলাদেশের চণ্ডীমণ্ডপ এবং জমিদার হাভেলির আড্ডার প্রতিভু হিসেবে হাজির ছিলেন লেখক সৈয়দ মুজতবা আলীও। প্রশ্ন ৬, অতি উত্তম আরবি কবিতা লেখে কার কথা বলা হয়েছে? কবিতায় তার কোন পরিচয় প্রাবন্ধিক দিয়েছেন? উত্তর, উল্লিখিত অংশে কাফেদা নীলে আড্ডায় আগত জনৈক ফরাসি জুর্নোর কথা বলা হয়েছে। প্যারা, জুর্নো ছিলেন জাতিতে ফরাসি, কবিতা লিখতেন আরবিতে। সে কবিতার বক্তব্য হচ্ছে, তলোয়ার চালিয়ে ২৫ ডজন বেদুইনকে ঘায়েল করে প্রিয়তমাকে উটের ওপরে তুলে সে মরুভূমির দিক দিগন্তে বিলীন হয়ে যাচ্ছে। সৈয়দ মুজতবা আলী কৌতুক করে বলেছেন যে আড্ডার সকলেই জানতেন জুর্নো মরুভূমি দেখেছে শুধু পিরামিডে বেড়াতে গিয়ে, এবং তাও জীবনে মাত্র একবার। উট কখনো সে চড়েনি, কারণ ট্রামের ঝাঁকুনিতেই তার বমি হয়ে যায়, আর তলোয়ার সে জীবনে কখনো ধরেনি। প্রশ্ন ৭, এমন সময় হঠাৎ খেয়াল গেল। কোথায় এবং কেন লেখকের এই মনোযোগ গিয়েছিল? লেখো। উত্তর, লেখকের মনোযোগ গিয়েছিল কাফেদা নীলের কোণের আড্ডাটির দিকে। প্যারা, বিদেশে থাকাকালীন যখন চারপাশের মানুষজনের সঙ্গে প্রাবন্ধিক সৈয়দ মুজতবা আলী খুব একটা পরিচিত হননি, ছন্নছাড়ার মতোই ঘুরে বেড়াতেন,
যেখানে সেখানে, এবং দেশভ্রমণ যে কতটা পীড়াদায়ক তা নিয়ে যখন একটা বই লেখার জন্য চিন্তা ভাবনা শুরু করেছেন, সেই সময়ে কাফেতে প্রতিদিন তাঁর সকাল সন্ধ্যায় যাতায়াত চলত। এই যাতায়াতের সূত্রেই কাফের কোণের আড্ডাটির দিকে তার নজর যায়। তিনি বোঝেন যে ওখানে উপস্থিত মানুষগুলোর কফি পান গৌণ, আসলে তারা আড্ডাবাজ। নিজে যেহেতু আড্ডাপ্রিয় ছিলেন, স্বাভাবিকভাবেই কোণের সেই আড্ডাটি প্রাবন্ধিকের দৃষ্টি আকর্ষণ করে। প্রশ্ন ৮। মহালগনের বর্ণনা আমি আর কি দেব? মহালগন কি, তার যে বর্ণনা শেষ পর্যন্ত প্রাবন্ধিক দিয়েছেন তা নিজের ভাষায় লেখো। উত্তর: উল্লিখিত অংশে মহালগন বলতে কাফেদা নীলের মিশরীয় আড্ডাবাজদের সঙ্গে লেখকের মিলবার মুহূর্তটির কথা বলা হয়েছে। প্যারা: বাড়ি নিতান্ত কাছে হওয়ায় সকাল সন্ধ্যা প্রতিদিন কাফেতে যাওয়া আসা করতে করতে লেখকের নজর যায় কাফের কোণের আড্ডাটির দিকে, আর হঠাৎই সেই আড্ডারত মানুষগুলিরও নজর পড়ে যায় প্রাবন্ধিকের দিকে। প্রাবন্ধিক কৌতুক করে বলেছেন, শ্রীহরি যেমন শ্রী রাধাকে ইউসুফ জুলেখাতে, আবার পড়ছি, শ্রীহরি যেমন শ্রী রাধাতে, ইউসুফ জুলেখাতে, লায়লা মজনুতে, ত্রিস্তান ইজোলদেতে চার চোখের বিনিময় হয়েছিল, সেই ব্যাকুলতা, গভীর তৃষা এবং ভবিষ্যতের প্রগাঢ় সুখ স্বপ্ন তাঁদের দৃষ্টি বিনিময়েও ছিল। প্রশ্ন ৯। তত্ত্বটা হৃদয়ঙ্গম হল সেই ব্রাহ্ম মুহূর্তে। কোন তত্ত্ব, কিভাবে তা প্রাবন্ধিকের হৃদয়ঙ্গম হয়েছিল লেখো। উত্তর: জনৈক ফরাসি কবি বলেছিলেন যে প্রেমের সবথেকে মহান দিবস সেদিন, যেদিন তিনি প্রথম তাঁর প্রেমিকাকে ভালোবাসার কথা বলেছিলেন। প্যারা: শ্রীহরি যখন শ্রী রাধার সঙ্গে, ইউসুফ জুলেখার সঙ্গে, লায়লা মজনুর সঙ্গে, ত্রিস্তান ইজোলদেতের সঙ্গে চার চোখের দৃষ্টি বিনিময় করছিল, তার মধ্যে ধরা পড়েছিল ব্যাকুলতা, গভীর তৃষা এবং ভবিষ্যতের প্রগাঢ় সুখ স্বপ্ন। এই একই অনুভূতি লেখক উপলব্ধি করেছিলেন কাফেদা নীলের আড্ডাবাজদের সঙ্গে তাঁর দৃষ্টি বিনিময়ের মুহূর্তে, যা লেখকের মনে হয়েছিল এক ব্রাহ্ম মুহূর্ত। বয়রফলা আকার হয়ময়, ময় হর্ষ হয় দীর্ঘ তয়রেফ। আড্ডাবাজদের মিলনে সেই মহা মুহূর্তে লেখক যেন উপলব্ধি করতে পেরেছিলেন ফরাসি কবির লেখা তত্ত্বটি। প্রশ্ন ১০। ভাবখানা ভুল্লোককে বাছা হয়নি, কারা কেন এরকম ভেবেছিল? উত্তর: কাফেতে আড্ডাবাজ যে মানুষেরা লেখককে দেখে নীরবে তাঁদের দলভুক্ত করেছিলেন, তাঁদের কথাই এখানে বলা হয়েছে। প্যারা: আড্ডার মানুষদের দৃষ্টিতে নিজের গ্রহণযোগ্যতা উপলব্ধি করে গর্বিত লেখক কফির অর্ডার দিয়েছিলেন, এবং সেই সময় আড্ডার সদস্যরা একে অন্যের দিকে তাকিয়ে সন্তুষ্টির মৃদু হাসতে থাকেন। তাদের অভিব্যক্তি দেখে মনে হয় তাঁরা ঠিক লোককেই তাদের দলভুক্ত করেছেন। প্রশ্ন ১১। কাফের ছোকরাটা পর্যন্ত ব্যাপারটা বুঝে গিয়েছে। ছোকরা বলতে কাকে বোঝানো হয়েছে? সে কি বুঝে গিয়েছিল? উত্তর: কাফেদা নীলের কফি পরিবেশক ছেলেটির কথা বলা হয়েছে। প্যারা: আড্ডাবাজ লোকেরা যে উপযুক্ত ব্যক্তিকেই তাদের দলে মনোনীত করেছে সেটা সে বুঝে নিয়েছিল, এবং সেই জন্য কফি পরিবেশনের সময় লেখক যে ভালো টিপস দেন সে কথা বলে আড্ডার সকলের সামনে লেখকের পক্ষে বাতাবরণ তৈরির চেষ্টা করেছিল। পৃষ্ঠা ১০২। প্রশ্ন ১২। করো জোরে বললুম, কথক লেখককে এরকম প্রতিক্রিয়া
জানাতে দেখা যায়। কখন লেখককে এরকম প্রতিক্রিয়া জানাতে দেখা যায়? তিনি কি বলেছিলেন? উত্তর: কাফের আড্ডার ফরাসি সঙ্গী জুর্ন যখন লেখকের আরবি ভাষায় দখলের প্রশংসা করে, তখনই মাত্র 13 দিনের সীমিত আরবি জ্ঞানে সমৃদ্ধ লেখক লজ্জিত হয়ে উক্ত প্রতিক্রিয়া জানিয়েছিলেন। প্যারা: লেখক বলেছিলেন যে ভারতবর্ষের নীতি হল সত্য বলবে, প্রিয় বলবে, কিন্তু অপ্রিয় সত্য বলবে না। আর মিশরের নীতি সেখানে আরও এক কদম এগিয়ে, সেখানে প্রিয় অসত্যও বলা যেতে পারে। 13, উৎসাহে উত্তেজনায় ফেটে গিয়ে চৌচির হয়ে আমি শুধালাম। প্রাবন্ধিকের এই উৎসাহ উত্তেজনায় ফেটে পড়ার কারণ কি ছিল? উত্তর: কাফেদি নীলের আড্ডার অন্যতম সদস্য রমজান বে একদিন বলেছিল যে তার মামা হজ করতে গিয়েছিল আগের বছর। সেখানে কয়েকজন ভারতীয়র সঙ্গে তার আলাপ হয়। তারা নাকি 5 ওয়াক্ত নামাজ পড়ত আর বাদবাকি সময় গোটা দিন রাত এক চায়ের দোকানে বসে আড্ডা দিত। তারা যে প্রদেশের মানুষ ছিল তার নাম রমজান অনভ্যস্তভাবে উচ্চারণ করেছিল বিঙ্গালা, বাঙিলা, বয়াকার, উঁয় দীর্ঘই লয়াকার ইত্যাদি। এই কথার সূত্র ধরেই প্রাবন্ধিক উৎসাহিত এবং উত্তেজিত হয়ে পড়েন, কারণ তিনি উপলব্ধি করেন যে আসলে প্রদেশটির নাম বাংলা। প্রশ্ন 14, আমি চোখ বন্ধ করে ভাবলুম। লেখক চোখ বন্ধ করে কি ভেবেছিলেন নিজের ভাষায় লেখো। উত্তর: কায়রোর কাফেতে প্রাবন্ধিক সৈয়দ মুজতবা আলী আড্ডার নিয়মিত সদস্য রমজান বের কাছে শুনেছিলেন তার মামার এক অভিজ্ঞতার কাহিনী। কিছু ভারতীয় মক্কায় হজ করতে গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ার বাইরে বাকি সময়টা চায়ের দোকানে আড্ডা দিয়ে কাটাত। রমজানের কথার সূত্রে প্রাবন্ধিক যখন আবিষ্কার করেন যে সেই লোকগুলি আসলে বাঙালি, তখন তার মধ্যে অদ্ভুত উৎসাহ এবং উত্তেজনা তৈরি হয়। তারপরে নিজেই নিজের সেই উপলব্ধির বিশ্লেষণে ভাবেন যে রামকৃষ্ণ, রবীন্দ্রনাথ, নজরুল বাঙালি, কিন্তু তাঁদের নিয়ে কোনো দিন তিনি এত গর্ব অনুভব করেননি। অথচ মক্কা শহরে যাঁরা আড্ডাবাজ হিসেবে প্রতিষ্ঠা পেলেন, শ্রীহট্ট, নোয়াখালী, চট্টগ্রাম বা কাছাড়ের খালাসি এবং খিদিরপুরের আড্ডা মারতে শেখা সেই মানুষগুলো হেলায় মক্কা করিল জয়। এই সাফল্যেই তিনি নিজেকে গর্বিত ভাবতে থাকেন। প্রশ্ন 15, তার কানে কিছু যাচ্ছিল কিনা জানি নে। কার কথা বলা হয়েছে তার সম্পর্কে প্রাবন্ধিক? প্রশ্ন 15, তার কানে কিছু যাচ্ছিল কিনা জানি নে। কার কথা বলা হয়েছে তার সম্পর্কে প্রাবন্ধিক কি ভেবেছিলেন? উত্তর: কাফেদা নীলের আড্ডার গ্রিক সদস্য মার্কোস সম্পর্কে প্রাবন্ধিকের উল্লেখিত ভাবনাটি হয়েছিল। প্যারা: আড্ডার সদস্যরা যখন গল্পগুজবে ব্যস্ত, সেই সময় নবাগত সদস্য হিসেবে লেখক দেখেছিলেন যে মার্কোস অনেকটাই ভাবলেশীন। একবার মাত্র সালাম আলাইক বলে অভ্যর্থনা জানিয়ে তিনি খবরের কাগজে ডুব দিয়ে রয়েছেন। লেখক ভেবেছিলেন যে রাশভারী লোক, তাই হয়তো তিনি ভাবছেন যে নতুন সদস্যকে জামাইয়ের মতো কাঁধে তুলে ধেই ধেই করেই নাচতে হবে। সে কথা আড্ডার সংবিধানে লেখা নেই। প্রশ্ন 16, স্বপ্ন নু মায়া নু মতিভ্রম নু জিজ্ঞাসার চিহ্ন কথাটির অর্থ কি? কোন প্রসঙ্গে লেখক কথাটি বলেছেন? উত্তর: স্বপ্ন নু মায়া নু মতিভ্রম নু কথাটির অর্থ স্বপ্ন নয়, মায়া নয়, মতিভ্রম নয়। প্যারা: কাফেদা নীলের আড্ডার অন্যতম সদস্য গ্রিক মার্কোস ইঙ্গিতে কাউন্টারের পিছনে দাঁড়িয়ে থাকা কাফের মালিকের কাছে শ্যাম্পেন চাইছিলেন। লেখক বিস্ময়ের সঙ্গে যখন বলেন যে সেই দোকানে মদ বিক্রি করার লাইসেন্স নেই, মার্কোস প্রত্যুত্তর দেন যে
কাফের পিছনে ড্রয়িং রুমে আফিম, কোকেন, হিরোইন, হাশিশ সব কিছু পাওয়া যায়। একই সঙ্গে তিনি কফি পরিবেশনকারী ছেলেটিকে তামাক সাজতে বলেন। এতে লেখকের বিস্ময় আরও বেড়ে যায় এবং তার মনে হয় যে তিনি যা দেখছেন তা স্বপ্ন, মায়া কিংবা মতিভ্রম কোনোটাই নয়। প্রশ্ন 17। কায়রোতে তামাক। কোন প্রসঙ্গে বক্তা এই বিস্ময় প্রকাশ করেছেন? কায়রোতে তামাক সজ্জার যে বর্ণনা প্রাবন্ধিক দিয়েছেন তা নিজের ভাষায় লেখো। উত্তর: কায়রোর কাফেতে আড্ডার গ্রিক সদস্য মার্কোস কফি পরিবেশনকারী ছেলেটিকে তামাক সাজার কথা বলেছিলেন। সেই কথা শুনেই প্রাবন্ধিক বিস্ময় প্রকাশ করেছেন। প্যারা: সেখানে তামাক সাজা ছিল এক রাজকীয় আয়োজন। ফরাসি হুঁকো, কিন্তু তাতে হনুমানের ল্যাজের মতো 3.5 কেজি দরবারি নল নেই। লেখকের কথায় সমস্ত জিনিসটার গঠন কেমন যেন ভোঁতা ভোঁতা, একটু গ্রাম্য প্রকৃতির। তবে ছিলিমটা ছিল বেশ বড় আকৃতির। একসঙ্গে 100 পরিমাণ তামাক হেসে খেলে, আবার পড়ছি, 1 পো পরিমাণ তামাক হেসে খেলে তার ভিতরে দেওয়া যেতে পারে। সঙ্গে তাওয়াও ছিল। তবে সব থেকে যেটা উল্লেখযোগ্য ছিল তা হলো তামাকের খুশবু। বহুদিন পরেও তা লেখকের নাকে লেগেছিল। প্রশ্ন 18। মিশরীয়রাও ঠিক সেই রকম সুগন্ধ তত্ত্ব সম্পূর্ণ ভুলে যায়নি। ঠিক সেই রকম বলতে কি বোঝানো হয়েছে? মিশরীয়দের এই ভুলে না যাওয়ার নিদর্শন কি? উত্তর: রসায়ন বিদ্যায় ভারতীয়দের যে দক্ষতা ছিল, পাঠান এবং মোগল যুগে তার অবলুপ্তি ঘটলেও ভারতবাসী তা সম্পূর্ণ বিস্মৃত হয়নি। তার প্রমাণ আজও ভারতীয়রা মকরধ্বজ, চবনপ্রাশ বানাতে পারে। ঠিক সেই রকম বলতে এই বিষয়ের দিকেই ইঙ্গিত করা হয়েছে। প্যারা: মিশরীয়রাও যে তাদের সুগন্ধ তত্ত্ব ভুলে যায়নি তার বড় প্রমাণ ইজিপশিয়ান সিগারেট, যেখানে তামাকের সঙ্গে খুশবু যোগ করেও তামাকের স্বাদটাকে তারা হুবহু বজায় রাখতে পারে। প্রশ্ন 19। তখন রাস্তার লোক পর্যন্ত উন্নাসিক হয়ে থমকে দাঁড়ায়। কোন মানুষদের মধ্যে এরকম প্রতিক্রিয়া হয় নিজের ভাষায় লেখো। উত্তর: যখন কোনো দক্ষ তামাক কদরদারের তত্ত্বাবধানে কায়রোর কাফেতে তামাক সাজা হয়, তারপরে সেই সমঝদার তামাকের নীলাভ ধোঁয়াটি তার নাকের ভেতর দিয়ে ছাড়তে থাকেন, আর নীলনদের মন্দমধুর ঠান্ডা হাওয়া সেই ধোঁয়ার সঙ্গে রসকেলি করে তাকে ছিন্ন ভিন্ন করে, কাফের সর্বত্র সেই সুগন্ধ ছড়িয়ে দেয়। সেই সুবাসের স্বাদ পেয়ে রাস্তার মানুষেরা কাজ ভুলে উন্নাসিক হয়ে থমকে দাঁড়ায়। পৃষ্ঠা 103। আর আসক্ত সিগারেট খোর বা পাইকারি সিগারেট খোর সকলেই বুকের ওপর হাত রেখে আসমানের দিকে তাকিয়ে পরম ঈশ্বরকে ধন্যবাদ দেয় সেই অপার্থিব সুবাসের স্বাদ নিতে পারার জন্য। প্রশ্ন 20। তাহলে পাপ করে নরকে যেত কোন মূর্খ? লেখকের মন্তব্যটির পরিপ্রেক্ষিত আলোচনা করো। উত্তর: লেখক ইজিপশিয়ান সিগারেটের খুশবুতে মুগ্ধ ছিলেন। ঠিক যেমন বেহেশতের বর্ণনায় ইলিশের উল্লেখ নেই বলে 5 ওয়াক্ত নামাজ পড়ে সেখানে যাওয়ার ইচ্ছা তিনি ত্যাগ করেছিলেন, সেভাবেই বেহেশতের বর্ণনায় তামাকের উল্লেখ না থাকায় লেখক অখুশি হয়েছেন। কারণ তার মনে হয়েছে যে এই উল্লেখটুকু থাকলে মানুষেরা পাপ করে আর নরকে যেত না। তারা সকলেই স্বর্গগামী হওয়ার চেষ্টা করত। প্রশ্ন 21। কেতাদুরস্ত করে রাখতে ভালোবাসে। কে কি কেতাদুরস্ত করে রাখতে ভালোবাসে? এই প্রসঙ্গে বিভিন্ন জাতির যেসব বৈশিষ্ট্য লেখক উল্লেখ করেছেন সেগুলি নিজের ভাষায় লেখো। উত্তর: বাঙালি তার চুলকে কেতাদুরস্ত করে রাখতে ভালোবাসে।
প্যারা। কাবুলি অর্থাৎ আফগানিস্তানের বাসিন্দারা সুযোগ পেলেই তাদের জুতোয় পেরেক ঠুকে নেয়। ইংরেজরা সুযোগ পেলেই আয়নার সামনে টাইয়ের অবস্থান দেখে নেয়। পাঠানরা তাদের শিরাভরণ নিয়ে ব্যস্ত হয়ে থাকে। তালবস্যয় হস্যই বৈষণ্য রয়াকার ভ বৈষণ্য র মূর্ধন্য শিরাভরণ। আর মিশরীয়দের চরম দুর্বলতা তাদের জুতো জোড়াকে পালিশ করে রাখার জন্য। বাঙালিদের সঙ্গেই অন্যান্য নানা জাতির এরকম অদ্ভুত সব বৈশিষ্ট্যের কথা লেখক উল্লেখ করেছেন। প্রশ্ন 22। জানে আজ আপনি অত্যন্ত দরাজ হাতে বকশিস দেবেন না, কে জানে কি কারণে তার এরকম মনে হয়েছে? উত্তর, উল্লিখিত অংশে কাফের ওয়েটারের কথা বলা হয়েছে। প্যারা। ওয়েটার কাফের আড্ডায় কোনো নিয়মিত সদস্যের কাছে তার পছন্দের কফি এনে হাজির করেছিল, কিন্তু সেই ব্যক্তি তার কাছে জানতে চেয়েছিলেন যে কোনো চিঠিপত্র অথবা ফোন আছে কিনা। দুক্ষেত্রেই ওয়েটারের উত্তর ছিল নেতিবাচক। গৃহিণীর ভয়ে ওই ব্যক্তি তার প্রিয়তমাকে এই কাফের ঠিকানা দিয়েছিলেন। আশা ছিল চিঠি আসবে অথবা ফোন। সেই প্রত্যাশা পূরণ না হওয়ায় আড্ডার সদস্য ব্যক্তিটির কাছ থেকে বকশিস পাওয়া যাবে না সে বিষয়ে ওয়েটার নিশ্চিত হয়ে গিয়েছিল। প্রশ্ন 23। রমজান বে আরও উদাস সুরে বলবে। কি বলবে? তাতে শ্রোতার প্রতিক্রিয়া কি ছিল? উত্তর, কাফের ওয়েটারের কাছে চিঠি আসার খবর না পেয়ে কাফের আড্ডার কোনো ব্যক্তি চঞ্চল হয়ে যখন নিজেই চিঠি লিখতে বসে এবং ঘণ্টাখানেক গভীর মনোযোগে একটি প্রেমপত্র লিখে সেটি ওয়েটারকে ডাকে ফেলতে বলে, সেই সময়েই রমজান বে জানতে চায় যে চিঠিটা কাকে লেখা হয়েছে। পূর্ব ঘটনা তার জানা থাকা সত্ত্বেও যখন সে এরকম অজ্ঞতার ভান করে তাতে লেখক ক্রুদ্ধ হন এবং বলেন, তোমার তাতে কি? প্রত্যুত্তরে উদাসীনভাবে রমজান বলে যে তাতে তার কিছু নয়। সকালে বিলকিসের সঙ্গে তার দেখা হয়েছে এবং সে লেখককে বলে দিতে বলেছে যেন 11:30টায় ফামিনা সিনেমার গেটে তার সঙ্গে দেখা করে। প্যারা। এতে পত্রদাতা আরও ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং রমজানকে উদ্দেশ্য করে বলেন যে সে আগে সেটা বলেনি কেন। প্রশ্ন 24। জানি নে ভাই তোমাদের দেশে প্রেমের রেওয়াজ কি? একথা কে বলেছিল? সে বিষয়ে নিজের দেশের কোন অভিজ্ঞতার কথা সে জানায়? উত্তর, কাফেদা নীলের অন্যতম চরিত্র রমজান বে উল্লিখিত মন্তব্যটি করেছিল। প্যারা। রমজান জানিয়েছিল যে সে দেশে প্রেমের রীতি হল প্রিয়া যখন পাশের ঘরে তখন অন্য ঘরে বসে প্রেমিক পাতার পর পাতা প্রেমপত্র লিখে যায়। অর্থাৎ প্রেমের চিঠি দূরত্ব বা বিচ্ছিন্নতার ওপরে নির্ভর করে না, তা মিশরীয়দের কাছে হৃদয়ে উৎসারিত একটি নিত্য অভ্যাস। প্রশ্ন 25। এতক্ষণ একটা মুখরোচক আলোচনার বিষয়বস্তু উপস্থিত হলো। কখন এই পরিস্থিতি তৈরি হয়েছিল? মুখরোচক আলোচনাটি কি ছিল? উত্তর, কোনো প্রেমিক দীর্ঘ সময় ধরে কাফেতে তাঁর প্রেমিকাকে একটি চিঠি লিখেছিলেন এবং রমজান বে সমস্তটা দেখার পরে তাকে জানিয়েছিলেন যে বিলকিস নামের মেয়েটি তাঁর সঙ্গে দেখা করার জন্য 11:30টার সময় ফামিনা সিনেমার সামনে অপেক্ষা করবে। সে কথা শুনে চিঠি লিখে অনাবশ্যক সময় নষ্ট হওয়ার জন্য প্রেমিক মানুষটি ক্রুদ্ধ হন। কিন্তু রমজান বে জানায় যে তাদের দেশের প্রেমের রীতি হল প্রেমিকা পাশের ঘরে থাকলেও বসে বসে অন্য ঘরে প্রেমের চিঠি লেখা হয়। এইসব আলোচনার পরিপ্রেক্ষিতেই কাফেদা নীল এর আড্ডায় আলোচনার মুখরোচক বিষয় চলে আসে। প্যারা। আড্ডায় উপস্থিত সকলেই প্রেমপত্র লেখার সময় অসময় কায়দা ইত্যাদি নিয়ে আলোচনা শুরু করে দেয়। ক্রমে অন্য সব বিষয়কে সরিয়ে দিয়ে আলোচনা কেন্দ্রীভূত হয় সেই চিরকালীন প্রশ্নে, তা হলো কোন দেশের রমণীরা সব থেকে সুন্দরী দেখতে হয়। প্রশ্ন 26।
তাদের সঙ্গে এই আলোচনাটা দানা বাঁধে না। কাদের সম্পর্কে কেন একথা বলা হয়েছে? উত্তর: যারা দেশভ্রমণের আনন্দ জীবনে উপভোগ করতে পারেননি তাদের সম্পর্কে উল্লিখিত মন্তব্যটি করা হয়েছে। প্যারা: প্রাবন্ধিকের মতে যারা দেশ বিদেশ ঘোরেননি তাদের সঙ্গে কোনো মনোজ্ঞ কিংবা রসজ্ঞ আলোচনা দানা বাঁধতে পারে না, কারণ সেক্ষেত্রে সব কথাই একতরফা বক্তৃতার মতো হয়ে যায়, আর বক্তৃতা আড্ডার সবচেয়ে ডাঙর দয়াকার ওঙ বসনর ডাঙর দুশ্মন। পৃষ্ঠা 104। বর্ণনাধর্মী প্রশ্ন, প্রশ্নমান 5। প্রশ্ন 1: তবে কসম খেয়ে বলতে পারি সে শহর কায়রো। কোন বিষয়ে লেখক একথা বলেছেন? এমন কথা বলার কারণ কি? উত্তর: এই পৃথিবীতে যদি কোনো শহরের উপযুক্ত মনোগ্রাহী বিষয় নিয়ে আলোচনা করার ক্ষমতা থাকে তাহলে সে শহরের নাম কায়রো, এ কথাই জোরের সঙ্গে লেখক বলতে চেয়েছেন। প্যারা: প্রাবন্ধিকের মতে কায়রোর আদি বাসিন্দা হিসেবে বহু যুগ ধরে রয়েছে গ্রিক, আরব, তুর্কি, হাবশি, সুদানি, ইতালীয়, ফরাসি, ইহুদি এবং আরও অসংখ্য জাতির মানুষ। তাদের মধ্যে সকলেই খোলামেলা এমনটা নয়, কিন্তু কাফের আড্ডায় মানুষেরা অনায়াসে নিজেদের মুখে ঝাল খেয়ে নিতে পারে, অর্থাৎ নিজের জ্ঞান ও বিবেচনার ওপরেই তার ভরসা রাখে। প্রশ্ন 2: কেউ সাহস করে সে টেবিলের ত্রিসীমানায় ঘেঁষত না। কোন টেবিলের কথা বলা হয়েছে? কেন কেউ সাহস করত না? উত্তর: সাদ জগলুল পাশা কাফে যে টেবিলে গিয়ে বসতেন সেই টেবিলের কথা বলা হয়েছে। প্যারা: সাদ জগলুল পাশা ছিলেন আধুনিক মিশরের জনক এবং ব্রিটিশ ঔপনিবেশিকতার বিরুদ্ধে সোচ্চার একজন জাতীয়তাবাদী। স্বল্প সময়ের জন্য তিনি মিশরের প্রধানমন্ত্রিত্বও করেন। চারিত্রিক দৃঢ়তা এবং সাহসী ব্যক্তিত্বের কারণে মিশরের সাধারণ মানুষ তাকে শ্রদ্ধা ও সমীহ করত। সেই কারণেই উল্লিখিত মন্তব্যটি করা হয়েছে। প্রশ্ন 3: এই আড্ডার সদস্যদের সবাই সব জানতা। কোন আড্ডার কথা বলা হয়েছে? লেখককে অনুসরণ করে সেই আড্ডার পরিচয় দাও। 2+3। উত্তর: উল্লিখিত অংশে সৈয়দ মুজতবা আলী তাঁর বাড়ির পাশের সেমিরামিস কাফের আড্ডার কথা বলেছেন। প্যারা: সেমিরামিস কাফের সদস্যরা খুব কুলীন নয়। লেখকের মতে চ্যাংড়া, কলেজ পড়ুয়া, কেরানি অথবা বেকার কিংবা ইন্স্যুরেন্সের এজেন্ট সেই আড্ডার সদস্য। তাদের আলোচনার বিষয়বস্তু আপাতভাবে রাজনীতি হলেও আসলে পরচর্চা। যেমন কোন পাশা স্ত্রী কোন মন্ত্রীর সঙ্গে পরকীয়া করেন বলে তার বোনপো ভালো চাকরি পেয়ে গেল ইত্যাদি। তাদের সাহিত্য আলোচনা কোন প্রকাশক 1000-এর নাম করে 3000 ছাপিয়ে 2 পয়সা কামিয়ে নিয়েছে এর মধ্যেই সীমাবদ্ধ থাকত। এরা যেন মিশর এবং গোটা পৃথিবীর সমস্ত গুচ্ছ ও গরম খবর রাখত। প্রশ্ন 4: হায় দুনিয়া, তুমি জানছো না তুমি কি হারাচ্ছ। কোন প্রসঙ্গে লেখক একথা বলেছেন তা নিজের ভাষায় লেখো। উত্তর: বাড়ির পাশের সেমিরামিস কাফেতে লেখক দেখেছিলেন সবজান্তা আড্ডাবাজদের, যারা রাজনীতি অথবা সাহিত্য কোনো কিছুরই গভীর আলোচনায় না গিয়ে পরনিন্দা পরচর্চায় ব্যস্ত থাকত এবং তাদেরকে দেখে মনে হতো তারা সকলেই সবজান্তা। এদের কথাবার্তা এবং হাবভাব দেখলে মনে হতো এদের প্রত্যেকের চোখের সামনে এক অদৃশ্য অশ্রুত টেলিপ্রিন্টার খবর জানিয়ে যাচ্ছে, যার উৎস হল রাশিয়ার বেরিয়া, জার্মানির হিমলার আর কলকাতার ট্যাগট। তাদের সাহায্য ছাড়া গোটা পৃথিবীর সরকারগুলোর চলা সম্ভব কি না সে বিষয়ে মনে প্রশ্ন জাগতে পারে, এবং এরা যদি কোনো শহরের বড় কর্তা হয়
তাহলে পৃথিবীর সমস্ত সমস্যার সমাধান এক মুহূর্তে হয়ে যাবে, এরকমটাও মনে হতে পারে। এদের প্রসঙ্গেই ব্যঙ্গ করে লেখক উল্লিখিত মন্তব্যটি করেছেন। প্রশ্ন 5, এদের কাউকে পয়লা আড্ডায় নিয়ে গিয়ে কোনো লাভ নেই। কোন আড্ডার কথা বলা হয়েছে? সেখানে এদের কেন নিয়ে গিয়ে কোনো লাভ নেই? 2+3। উত্তর, উল্লিখিত অংশে কাফেদা নীলের কথা বলা হয়েছে। প্যারা, বাড়ির পাশে সেমিরামিস কাফের কোনো সদস্যকে কাফেদা নীলে নিয়ে গেলে কোনো লাভ হবে না, তার কারণ সে নিজের আড্ডায় যতই উচ্চকণ্ঠ হোক, অন্য আড্ডার আলোচনার বিষয়বস্তুর সঙ্গে কোনোভাবেই তাল মেলাতে পারবে না। ফলে চুপ করে থাকা ছাড়া তার অন্য কোনো উপায় থাকবে না। প্রশ্ন 6, বাড়ির আড্ডায় মেলে না, এরূপ উক্তির কারণ কি? লেখক কোথায় কাদের সঙ্গে আড্ডা দিতেন? 2+3। HS মডেল কোয়েশ্চেন 2024 WBCHSE। উত্তর, আড্ডা নিবন্ধে সৈয়দ মুজতবা আলী বলেছেন যে কায়রোর আড্ডা কখনো কোনো অবস্থাতেই কারোর বাড়িতে বসত না, কারণ কায়রোর আড্ডাবাজরা মনে করতেন যে আড্ডা নিরপেক্ষতা বা গণতন্ত্র কোনোটাই বাড়ির আড্ডায় বজায় থাকত না। তার কারণ, যার বাড়িতে আড্ডা বসত তিনি যেহেতু সকলকে আপ্যায়ন করতেন, তাই তার বাড়তি খাতির হতো। এ কারণে আড্ডায় যারা বিশেষভাবে পরীক্ষিত তারা মনে করতেন যে বাড়ির আড্ডায় আড্ডার যথার্থ মজা পাওয়া যায় না। প্যারা, লেখকদের আড্ডা বসত কাফেদা নীল বা নীলনদ কাফেতে। সেখানে নানা ধরনের মানুষ আড্ডার সদস্য ছিলেন। যেমন রমজান বে আর সাজ্জাদ এফেন্দি ছিলেন খাঁটি মিশরীয় মুসলমান, ওয়াহোহার আতিয়া ছিলেন কপ্ট খ্রিস্টান এবং খাঁটি মিশরীয়, কারণ তিনি মনে করতেন তাঁর শরীরে আছে ফারাওদের রক্ত। আড্ডায় ছিলেন ফরাসি জূর্ণ বর্গীয় জয় রসৌদন্তের 9 ফোকার, যিনি বীরত্ব ব্যঞ্জক আরবি কবিতা লিখতেন। আড্ডার সদস্য ছিলেন জাতিতে গ্রিক মার্কোস, যিনি দাবি করতেন প্রায় 2500 বছর ধরে তাঁরা মিশরে আছেন এবং মিশরের রানী ক্লিওপেট্রার সঙ্গে তার আত্মীয়তা আছে। তাঁদের সঙ্গেই বাংলার চণ্ডীমণ্ডপ এবং জমিদার হাভেলির আড্ডার একমাত্র প্রতিভূ হিসেবে যোগ দিয়েছিলেন লেখক সৈয়দ মুজতবা আলী। আড্ডা অংশটি পড়া এখানেই শেষ হলো। পরের ফাইলে বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস, পৃষ্ঠা 105।